তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের ব্যাপারে একটা ছবি, এআই দিয়ে বানানো একটা ছবি, যেটা ভুলভাবে ছড়ানো হয়েছে এবং এটা নিয়ে মূলত সংঘাতটা তৈরি হয়। যে অনলাইনে যে এরকম ইয়াগুলো ছড়ানো হচ্ছে ভুয়া বা মিথ্যা, এখান থেকে কিন্তু এখন অফলাইনে সেটা মারাত্মক মহামারী আকার ধারণ করছে। 5 আগস্টে সরকার পতন হলো। পতন হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি আইএফআইসি ব্যাংক থেকে মাত্র 7 দিনের মধ্যে 7.5 কোটি টাকা ঋণ বের করে নিয়েছেন ওনার 2 কর্মচারীর নামে। 2001 সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। মঙ্গলবার রাতে যে সন্ত্রাসী খুন হয়েছে সে ছিল ওই তালিকার, তার নাম ছিল নাঈম আহমেদ টিটন, তালিকায় 2 নম্বরে তার নাম ছিল। আমাদের পুরোটাই প্রায় মানে একটা বড় অংশ আমদানি নির্ভর ছিল, তো সেটা আমরা কমিয়ে হচ্ছে 15% নামিয়ে এনেছি। তো আমাদের 85%ই চাহিদা এখন হচ্ছে আমরা দেশের যে সিরামিক উৎপাদন হচ্ছে সেখান থেকে মেটাতে পারছি। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা মূলত টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে কথা বলি। আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো সোশ্যাল মিডিয়াতে যেসব বিদ্বেষ ছড়ানো হয়, অর্থাৎ হেট স্পেস ছড়ানো হচ্ছে, এই হেট স্পেসগুলো এখন আমরা অফলাইনেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা আমাদের সমাজে অনলাইনের বাইরের যে জগৎ, অর্থাৎ স্বাভাবিক যে আমাদের চলাফেরা করি যে সোসাইটি, সেই সোসাইটিতে ছড়িয়ে পড়ছে এবং এর মধ্যে কয়েকটি জায়গায় সংঘাতও সৃষ্টি হয়েছে। এ নিয়ে প্রতিবেদন করেছে আমাদের সহকর্মী নাহিয়ান আহমেদ। নাহিয়ান আহমেদ, এই যে অনলাইনে হেট স্পেস ছড়ানো হয়, এইটার ইম্প্যাক্ট কিভাবে পড়ছে? এটার ইম্প্যাক্ট ভাই আমরা গত কয়েকদিনেই দেখতে পেয়েছি, যেটা আপনার চট্টগ্রামের একটা কলেজে সংঘাতে জড়িয়ে পড়েছে আপনার ছাত্র শিবির এবং ছাত্রদল। তারপরে আপনার ঢাকাতেও কয়েকটা জায়গায় এই বিষয়ে এইটা নিয়েই অন্তত সংঘাত ছড়িয়েছে। সংঘাতটা ছিল যে তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের ব্যাপারে একটা ছবি, এআই দিয়ে বানানো একটা ছবি, যেটা ভুলভাবে ছড়ানো হয়েছে এবং এটা নিয়ে মূলত সংঘাতটা তৈরি হয়। যে অনলাইনে যে এরকম ইয়াগুলো ছড়ানো হচ্ছে ভুয়া বা মিথ্যা, এখান থেকে কিন্তু এখন অফলাইনে সেটা মারাত্মক মহামারী আকার ধারণ করছে। আর এর আরেকটা ইম্প্যাক্ট পড়ছে আপনার নারীদের জীবনে। একজন নারী তার রাজনৈতিক মতামত প্রকাশ করলে সেটা যে কেউ বিরোধিতা করবে, বিরোধিতার ভাষাটা খুবই কুরুচিপূর্ণ হয় বর্তমানে, যেটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। যার কারণে তাদেরকে ফেসবুকে বিভিন্ন ধরনের, বা টুইটারে বলেন, ফেসবুকে বলেন, বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছে রীতিমতো, যে এই খুবই বাজে বাজে কুরুচিপূর্ণ শব্দে, এবং যেটা তাদের বাস্তব জীবনে তাদের মানসিকভাবে তাদেরকে আঘাত করছে, তাদেরকে আরও ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। মূলত প্রতিবেদন এটা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, তো মানে এই যে নারীরা তারা তাদের মতামত প্রকাশ করবে এবং এই প্রকাশটা মানে সব পুরুষ না, একটা শ্রেণীর একটা মানে গোষ্ঠী এইটা সহ্য করতে পারছে না, কিন্তু সহ্য করতে না পেরে তারা এমন কিছু লিখছে যেটা মানে এটা মূলত বিরোধী একটা আর কি দল। ধরেন আমি একটা দল সাপোর্ট করছি, আমি একটা কথা বলছি, যেটা আমি পুরুষ হই নারী হই, সেটা আমার বিপক্ষ যে দল, দ্বিমত তো থাকতেই পারে, কিন্তু সে সেটা ভালোভাবে নিচ্ছে না। তার আমাকে যে জবাব দেওয়ার ভাষাটা, সেটা হচ্ছে খুবই বাজে, যেটা আমাকে মানসিকভাবে দুশ্চিন্তায় ফেলছে, মানসিকভাবে আঘাত করছে, যেটা এটা নিয়ে মূলত রিপোর্টটা। এবং এই রিপোর্টের আরেকটা হচ্ছে মানে আমি একটু জানতে চাই যে কারণ কি দেখছেন এর কারণ হচ্ছে মূলত আমাদের এখন অনলাইন সোশ্যাল মিডিয়া এমন পর্যায়ে গেছে যেখানে মানুষ নিজের মনের ভাব যেভাবে পারছে সেভাবে প্রকাশ করতে পারছে, এবং কোনো বাধা নাই, কোনো ল নাই, এবং কেউ ল থাকলেও সেটা মানছে না। আপনি একটা ফেক আইডির পিছনে গিয়ে যা ইচ্ছা তা লিখতে পারছেন। আপনার নাম দিতে হচ্ছে না, ফেক আইডি খুলে, হ্যাঁ, আপনার নাম দিতে হচ্ছে না, পরিচয় দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না। আপনি একটা ফেক আইডি খুলে যা ইচ্ছা তা লিখতে পারছেন, যেগুলোকে আমরা কিছুদিন আগে এটা নিয়ে অনেক ভাইরাল কন্টেন্ট হয়েছিল, যে বট আইডি যেটাকে বলে। এই বট কমেন্টগুলোই মূলত এই হেট স্পিচগুলো ছড়াচ্ছে আর কি অনলাইনে। এবং অনলাইনের এই হেট স্পিচগুলোর ইম্প্যাক্ট এখন বর্তমানে অফলাইনে পড়ছে, যেটা আমাদের সামাজিক জীবনে পড়ছে। বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের কি বলে এটা, বিতর্ক সৃষ্টি হচ্ছে। এটা আসলে কি মিন করে, মানে আমাদের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে। হ্যাঁ, অসহিষ্ণুতা বাড়ছে, এবং এটা খুবই অ্যালার্মিং পর্যায়ে
চলে যাচ্ছে, যেটা সংঘাত সৃষ্টি হচ্ছে এবং মারামারি হচ্ছে, হতাহত হচ্ছে এই অনলাইনের এসবের কারণে। এটা খুবই একটা বড় সৃষ্টি করছে। এবং ডেইলি স্টার এবং কয়েকদিন আগে গত বছরের 18 ডিসেম্বর ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে আগুন ধরানো হয়েছিল, এটাও কিন্তু অনলাইন থেকে একটা সৃষ্ট মুভমেন্ট থেকেই কিন্তু এখানে আগুন ধরানো হয়েছিল। দুজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয়, দাবি করেন এটা, কিন্তু তারাই কিন্তু এটা ছড়িয়েছিল, যেখান থেকে মূলত শুরু হয়েছিল। তো এইটার ইমপ্লিকেশনটা কি, মানে এভাবে যদি চলতে থাকে তাহলে মানে সামনে আসলে কি? আমরা কথা বলেছি আমাদের তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব কাজী আনোয়ার হোসেনের সাথে। তিনি বলেছেন যে এই ব্যাপারে সরকার ভাবছে, সরকার নজরদারি রাখছে, তারা কয়েকদিনের মধ্যে হয়তো একটা ব্রিফিং করবেন এই ব্যাপারে। এবং তারা বলছে তারা সোশ্যাল মিডিয়ার সাইটগুলোর মেটা প্ল্যাটফর্ম, তারপর আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ যারা আছে সবার সাথে তারা কথা বলবেন সামনে, এবং এই ব্যাপারেও তারা ব্রিফিং করবেন যে তারা কি সমাধান করা যায়, কি সমাধান আসা যায় আমাদের হিসাবে। তো এটা তিনি জানিয়েছেন, এবং কবে ব্রিফিং হবে সেটা এখনো তিনি জানাননি। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন আমরা দেখেছি কিছু গোষ্ঠী, কিছু লোক ব্যাংক ঋণ নিয়ে লুটপাট করত, ঠিক এই প্রথা আবার শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তাকি মোহাম্মদ জুবায়ের। তাকি ভাই, কি চলছে আসলে? এই ঋণের যে আগের যে প্রথা সেটা এখনো চলমান, কিভাবে চলমান যদি বলতেন। চলমানের একটা উদাহরণ আজকে আমাদের স্টোরিতে আছে। আজকে মূল স্টোরির যে মূল চরিত্রটা সেটা হলো একজন অতি পরিচিত ব্যক্তি, লুৎফর রহমান বাদল। আপনি জানেন, যাকে সচিন টেন্ডুলকারের বন্ধু হিসেবে অনেকে চেনেন। উনি শেয়ার বাজারের একজন ব্যবসায়ী, পাশাপাশি উনি মিডিয়া ব্যক্তিত্ব, অনেকগুলো মিডিয়ার মালিক। পাশাপাশি উনি ওনার ব্যাংক খাত বলেন, ইন্স্যুরেন্স খাত বলেন, বিভিন্ন খাতে ওনার ব্যবসার পরিধি বিস্তৃত। এবং ওনাকে আরও যদি মানে আমাদের যদি প্রতিষ্ঠানগুলো চেনাতেন যে তাহলে আমরা উনি আইএফআইসি ব্যাংক, এই ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এবং মিডিয়াগুলোর নাম না বলি। আচ্ছা আচ্ছা। এবং উনি লুৎফর রহমান বাদল সাহেব, তিনি মোসাদ্দেক আলী ফালু, যিনি বিএনপি রাজনীতিবিদ, ওনার ব্যবসায়িক পার্টনার আপনি জানেন। এবং অনেকে বলে থাকেন বা অনেক মিডিয়াতে লেখাও হয়, তিনি সালমান এফ রহমান, আওয়ামী লীগ সময়ের যিনি বিতর্কিত ব্যবসায়ী এবং শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তারও ব্যবসায়িক পার্টনার হিসেবে অনেকে বলে থাকেন। মূলত ওনাকে নিয়েই গল্পটা। এবং উনি যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা হলো 5 আগস্টে সরকার পতন হলো। পতন হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি আইএফআইসি ব্যাংক থেকে মাত্র 7 দিনের মধ্যে 7.5 কোটি টাকা ঋণ বের করে নিয়েছেন ওনার 2 কর্মচারীর নামে। ওই 2 কর্মচারীর বেতন 23,000 টাকা ওনার বেতন পান ওনার প্রতিষ্ঠানে। তাদের নামে উনি 11 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন, এবং ওই সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে 2 কর্মচারীর নামে 7.5 কোটি টাকা ঋণ হয়েছে। এবং এই ঋণের টাকাটা ওই কর্মচারীদের ওই ঋণের টাকাটা যে পারপাসে নেওয়া হয়েছে, অর্থাৎ চট্টগ্রামে এয়ারবেল নামে একটা কোম্পানি আছে ডেভেলপার, তাদের একটা টাওয়ার আছে চট্টগ্রামে, একটা বিলাসবহুল টাওয়ার। সেই টাওয়ারে 8টা ফ্ল্যাট কেনার জন্য ঋণটা হয়েছিল ওই 2 কর্মচারীর নামে। এবং ওই টাকাটা যখন ব্যাংক ঋণ হয়, পে অর্ডারটা চলে গেছে এয়ারবেলের কাছে। এয়ারবেল বলছে যে আমি টাকা পেয়ে গেছি। এয়ারবেল পে অর্ডার ফেরত দিয়ে দিয়েছে ব্যাংকের কাছে। ব্যাংক আবার কাস্টমারের অ্যাকাউন্টে পে অর্ডার ক্যাশ করেছে। আবার কাস্টমারের অ্যাকাউন্ট থেকে লুৎফর রহমান বাদলের অ্যাকাউন্টে একটা পার্ট গেছে, আর একটা পার্ট গেছে তার স্ত্রীর একটা কোম্পানি আছে, অ্যাডভেন্ট ইকুইটি ম্যানেজমেন্ট, সেই কোম্পানিতে টাকা গেছে। আবার সেখান থেকে আবার বাদল সাহেবের অ্যাকাউন্টে গেছে, এবং ওখান থেকে টাকাটা ক্যাশ তুলে নেওয়া হয়েছে। মানে ঋণ হয়েছে কর্মচারীর নামে, দায় কর্মচারীদের, এবং শেষ পর্যন্ত টাকাটা এনক্যাশ করেছেন কে? এই যে ব্যবসায়ী, যাকে আমরা এতক্ষণ আলোচনা করলাম, লুৎফর রহমান বাদল। উনি ক্রীড়া সংগঠক, আমি বলতে ভুলে গিয়েছি, উনি ক্রীড়া সংগঠক হিসেবে বেশি পরিচিত। উনি লিজেন্ডস অফ রূপগঞ্জের ওনার। এবং আপনি যদি মনে করতে পারেন 2014 সালে বাংলাদেশে সচিন টেন্ডুলকার এসেছিলেন, যাকে ক্রিকেট ঈশ্বর হিসেবে সবাই চেনেন। সেই সচিন টেন্ডুলকার লুৎফর রহমান বাদলের আমন্ত্রণে এসেছিলেন, এবং টেন্ডুলকার বলেছিলেন যে বাদল আমার বন্ধু। তাহলে ওনার পরিচিতি এবং বিস্তৃতিটা ধারণা করতে পেরেছেন। তাহলে যেটা হলো আপনার শুরুর যে প্রশ্নটা, 5 আগস্টের আগে বা হলো আওয়ামী লীগের সময় যে বিভিন্ন কর্মচারীর নামে, কাজের গাড়ির ড্রাইভার নামে, কাজের বুয়ার নামে যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গোষ্ঠী, যদি বলি এসএলএম গ্রুপ, বেক্সিমকো, সালমান এফ রহমান, ওনারা যেভাবে ঋণগুলো বের করে নিয়েছেন, একই পদ্ধতিতে আবার পুনরাবৃত্তি আমরা এখন দেখতে পেয়েছি। এবং যেটা হয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, না এই অন্তর্বর্তী সরকারের সময়, হ্যাঁ, মানে 5 আগস্ট পতন হলো আওয়ামী লীগের,
8 আগস্ট সরকার দায়িত্ব নিল, 25 আগস্ট হলো ঋণের আবেদনগুলো করা হলো আইএফএসসি ব্যাংকের কারণ বাজার শাখায়, এবং 28 আগস্টে হেড অফিসে ঋণ অনুমোদন হয়ে গেছে। আপনি ধারণা করতে পারেন 3 দিনে ঋণ অনুমোদন হয়ে গেছে হেড অফিস থেকে, এবং 1 সেপ্টেম্বর মাত্র 4 দিন পরেই 1 সেপ্টেম্বর পে অর্ডার ইস্যু হয়ে গেছে, এবং 1 সেপ্টেম্বরে সব ঘটনা ঘটছে। 1 সেপ্টেম্বরেই পে অর্ডার ইস্যু হয়েছে, এইটা যে কোম্পানির কাছে ফ্ল্যাট কেনা হয় তার কাছে পে অর্ডার গেছে, সে ফেরত দিছে, ব্যাংক আবার কাস্টমারের অ্যাকাউন্টে ক্যাশ করছে, কাস্টমারের অ্যাকাউন্ট থেকে আবার বাদল সাহেবের অ্যাকাউন্টে চলে গেছে, কিছু গেছে আবার হলো ওই কোম্পানির অ্যাকাউন্টে, তার স্ত্রী সোমা ওনার অ্যাকাউন্টে, ওনার কোম্পানির অ্যাকাউন্টে, ওখান থেকে আবার বাদল সাহেবের অ্যাকাউন্টে। সব ঘটনা একদিনে ঘটছে, অর্থাৎ আবেদন থেকে টাকা উত্তোলন করা একদিনে হয়ে গেছে। এবং ব্যাংক কিন্তু মর্গেজ পায় নাই, যে ফ্ল্যাটগুলো তারা কেনার কথা, ফ্ল্যাটগুলো ব্যাংকে যে মর্গেজ হওয়ার কথা, টিল নাও এখন হলো 2026 সাল, 26 সালের এপ্রিল মাস, এখন পর্যন্ত ব্যাংক এই সম্পদ বুঝে পায়নি, অর্থাৎ ব্যাংকের টাকা উদ্ধারের প্রক্রিয়াও নাই। এখানে আরেকটা মজার বিষয় আছে, যখন এই ঋণ গ্রহীতা যে 2 কর্মচারী, ওনারা এই বাদল সাহেবের এলআর গ্রুপে কাজ করেন, ওনাদের কাছে যখন ব্যাংক টাকা আদায়ের জন্য যেছে, ব্যাংক লোনটি কিন্তু অলরেডি ক্লাসিফাইড হয়ে গেছে, টাকা ফেরত আচ্ছা, দিচ্ছে আমার না। একটা কৌতূহল, হ্যাঁ, মানে আমার একটা কৌতূহল থাকি ভাই, সেটা হচ্ছে যে যখন ধরেন যে এত কোটি টাকা তারা ঋণ নিল, বাংলাদেশ ব্যাংক কি অ্যালার্ট হয় না? না, এই ক্ষেত্রে এখানে বাংলাদেশ ব্যাংকের এই পার্টটা এখানে শুরুতে রোল আসে নাই। না, না না, শুরুতে এটা আচ্ছা। হেড অফিস, এটা যে ঋণের অ্যামাউন্টটা, এটা প্রধান কার্যালয়ের এক যিনি কর্মকর্তা ডিএমডি রফিকুল ইসলাম, এবং উনি ব্যাংকের স্পোক্স পারসন, উনি ওনার ক্ষমতা বলে ঋণটা অনুমোদন করেছেন, কারণ উনি ক্রেডিট হেড ব্যাংকের, আচ্ছা আচ্ছা, এবং ওনার ক্ষমতার অ্যামাউন্টই উনি করেছেন, এবং উনি টিল বহাল আছেন ওখানে, ওই পদেই আছেন, এবং ওনার কোনো সমস্যা নেই। যে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন তাকে শুধু ওনাদের এইচআরে সংযুক্ত করা হয়েছে। মজার বিষয়টা যেখানে এই 2 কর্মচারীর নামে যখন ঋণের টাকা যখন ব্যাংক ফেরত চাইলো, ঋণ ফেরত দিচ্ছে না তারা, তখন তারা স্পষ্ট ব্যাংকে জানিয়ে দিয়েছে যে এই টাকা আমরা ফেরত দেবো না, তোমরা এলআর গ্রুপের সাথে, ওনারা যে কোম্পানিতে চাকরি করেন সেখানে যোগাযোগ করো। পরে ব্যাংক বাধ্য এলআর গ্রুপের যিনি চেয়ারম্যান বাদল সাহেবের সঙ্গে দেখা করেছেন, দেখা করার পর ওনার সঙ্গে কথা বলেছেন, বাদল সাহেব পরে স্বীকার করেছেন ঋণের বিষয়টি, এবং বলেছেন যে হ্যাঁ তিনি টাকা শিগগিরই ফেরত দেওয়ার ট্রাই করবেন। আর আমিও বাদল সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে যেটা ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাতেই ওনার যে এখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা স্পষ্ট হয়ে যায়। উনি ব্যাখ্যা দিয়েছেন যে শহীদুর রহমান এবং জুলফিকার হায়দার, যে মূলত 2 ঋণ গ্রহীতা, শহীদুর রহমান 2022 সালে ওনার থেকে 7.5 কোটি টাকা ঋণ নিয়েছিলেন ব্যক্তিগতভাবে, এবং এই ঋণটা নিয়েছিলেন ওই যে আপনার চিটাগাংয়ের যে ফ্ল্যাটগুলো আছে, ফ্ল্যাটগুলো ওনার কাছে রেজিস্টার্ড বায়না দিয়ে, এবং এই টাকাটা উনি ফেরত নিয়েছেন। মূলত এই টাকাটা শহীদুর রহমান ওনাকে ফেরত দিবেন, এই কারণে শহীদুর রহমান ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। আর হলো এখন তাহলে শহীদুর রহমান একা ঋণ নিল না কেন, তাহলে জুলফিকার এখানে অ্যাড হলো কেন? এখানে উনি ব্যাখ্যা দিয়েছেন একজনের নামে 3.5 কোটি টাকার বেশি ঋণ দেয় না, এই জন্য 2 জনের নামে ঋণ হয়েছে। মূলত বিষয় হলো ওই যে ডিএমডি যিনি ঋণ অনুমোদন করবেন তার লিমিট ওই 3 কোটি 3.5 কোটির মধ্যেই, যে কারণে এটা হলো মূল কারণ, একটা বিষয় যে 2 জনের নামে কেন হলো। আর বিষয়টা হলো আপনি কি কখনো দেখেছেন নিজের কোনো কোম্পানির মালিক তার 23,000 টাকা বেতনের কর্মচারীকে 7.5 কোটি টাকা লোন দিবে, মানে ব্যক্তিগতভাবে ঋণ দেবে, এবং সেই 23,000 টাকা কর্মচারী সে 7.5 কোটি টাকা সে কীভাবে পরিশোধ করবে? কেউ মানে কোনো যৌক্তিকতা নাই, তাই না? এবং ধারণা করা হচ্ছে, যারা সংশ্লিষ্টরা আছেন তাদের ধারণা, এই টাকাটা দিয়ে মূলত লুৎফর রহমান বাদল সাহেব আইএফএসসি ব্যাংকের শেয়ার কিনেছেন নতুন করে, কারণ ওনার যে শেয়ার ছিল 2015 সালে ওনাকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করেছিল, ওনার নামে দুর্নীতির অভিযোগ এসেছিল, এবং দুদক ওনার বিরুদ্ধে মামলা করেছিল আয় বহির্ভূত অর্থের জন্য। এখন ওনার শেয়ারের সংখ্যা কমে গেছে, আমরা যেটা দেখেছি 1.3% 2015 সালের হিসাবে, সেক্ষেত্রে ওনার 2% শেয়ার ধারণ করতে হবে। সংশ্লিষ্টদের ধারণা যে উনি এই টাকাটা এভাবে ব্যাংক থেকে নিয়ে উনি ব্যাংকের শেয়ার কিনেছেন, শেয়ার কিনে উনি ব্যাংকের কিন্তু ডাইরেক্টর হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন, বাংলাদেশ ব্যাংকে প্রেশার ক্রিয়েট করেছেন, এবং উনি কিন্তু কোর্টে রিটও করেছেন, যদি রিটে উনি জয়লাভ করেন নাই, এবং বাংলাদেশ ব্যাংকে বলেছে যে তার বাংলাদেশ ব্যাংকের উপর টিল নাও রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে তাকে পর্ষদে ঢোকানো হয়। মূলত উনি পর্ষদে ঢুকতে চান, আগের মতো ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে চান, এবং শুরুটা কীভাবে করেছেন দেখেছেন তো, উনি তো ব্যাংকের লুটের মাধ্যমেই আবার ব্যাংকে ঢুকতে চান, তাহলে ভবিষ্যৎ কোথায় যাবে সময় বলে দেবে। কিন্তু অ্যালার্মিং বিষয় হলো আবার পুনরাবৃত্তি হচ্ছে আগের ঘটনার। মঙ্গলবার টিটন নামে শীর্ষ সন্ত্রাসী খুন হয়েছে রাজধানীতে, এবং আন্ডারওয়ার্ল্ডে এক ধরনের পরিস্থিতি চলছে যেটা সামনে আসা শুরু করেছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন
সহকর্মী কামরুজ্জামান খান। কামরুল ভাই, কি হয়েছে মোটামুটি? আপনি জানেন যে 2001 সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। মঙ্গলবার রাতে যে সন্ত্রাসী খুন হয়েছে সে ছিল ওই তালিকার, তার নাম ছিল নাঈম আহমেদ টিটন, তালিকায় 2 নম্বরে তার নাম ছিল। টিটন গ্রেপ্তার হয়েছিল 2004 সালে ক্যান্টনমেন্ট এলাকা থেকে। তারপর এতদিন সে জেলেই ছিল। 2024 সালের 5 আগস্টের সরকারের পট পরিবর্তনের পর টিটন সহ 6 জন ওই 23 সন্ত্রাসীর তালিকাভুক্ত 6 জন জামিনে কারামুক্ত হয়েছে। তারা হওয়ার পরেই ফের অপরাধ জগতে নানানভাবে জড়িয়েছে। আপনারা জানেন যে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের মধ্যে আবার মতবিরোধ রয়েছে, অন্তর্কোন্দল রয়েছে, আধিপত্যের লড়াই, নানান রকম টানাপোড়েন রয়েছে। ইভেন কারাগারের ভিতরেও তাদের এগুলি ছিল। এই সন্ত্রাসীরা যখন ছাড়া পেল জামিনে, তখন তারা আধিপত্য বিস্তার এবং নিয়ন্ত্রণ নিয়ে আবার নতুন করে বিরোধে জড়িয়ে পড়লো। কেউ পুরনো বিরোধের প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করলো। এই অবস্থায় আমরা যখন আইন প্রয়োগকারী সংস্থাদের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা নজরদারিতে আছে। এক পর্যায়ে ডিএমপির তৎকালীন কমিশনার শেখ সাজ্জাদ আলী এবং এখন যিনি এডিশনাল কমিশনার নজরুল ইসলাম, ওনারা বললেন যে এই সন্ত্রাসীরা যেহেতু রাজধানীর আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটাচ্ছে এবং বিভিন্ন চাঁদাবাজি সহ এলিফ্যান্ট রোড একজন ব্যবসায়ীকে গুলি করেছে, একাধিক ঘটনা জন্ম দিল। আলোচনা শুরু হলো। তারেক সাইদ নামে একজন সন্ত্রাসীকে তারা প্রতিপক্ষ গ্রুপ গুলি করলো প্রথমে তেজগাঁতে। ওই ঘটনা একজন আইনজীবী খুন হলো, মানে মিস টার্গেট হয়ে। এই অবস্থা তারা বলছে জামিন বাতিলের আবেদন করবে। কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি যে এগুলি শুধু কথার কথা, বাস্তবের কোনো মিল নাই। এরই মধ্যে আপনি দেখেন যে গত নভেম্বরে আদালত পাড়ায় তারেক সাইদ মামুন, যাকে তেজগাঁতে বললাম যে টার্গেট করা হয়েছিল কোর্ট বা এলাকাতে, তাকে খুন করলো, যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী শামসুল ইসলাম ইমনের নাম জড়িয়ে আছে। এরপরে নভেম্বরে আপনি দেখেন যে খুন হয়েছে মিরপুরের একজন যুবদল নেতা। জানুয়ারিতে খুন হলো স্বেচ্ছাসেবক দলের এক নেতা কারণ বাজার এলাকাতে। একের পর এক খুনের ঘটনা ঘটেই চলছে। এই ঘটনাগুলির পিছনে সবগুলিতেই শীর্ষ সন্ত্রাসীদের নাম আছে। এছাড়া একাধিক চাঁদাবাজি, ভয় দেখানো, গুলি করে আতঙ্ক সৃষ্টির ব্যাপারে সন্ত্রাসীদের, এই শীর্ষ সন্ত্রাসীদের নাম আলোচনা রয়েছে বা আইন পরীক্ষার সংস্থার নজরেও তাদের নাম এসেছে। এতে কি মিন করে আর কি? আমি আসলে জানতে চাই যে এই যে একের পর এক শীর্ষ সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা ধরা পড়ছে না, যেটা পুরান ঢাকাতে আদালতের সামনেই রাস্তাতে শুরু হলো। তো মানে এটা আসলে কি বার্তা দেয়? আসলে যেটা আমি পুলিশের একজন সাবেক আইজিপি জনাব নুরুল হুদা সাহেবের সাথে কথা বললাম, তিনি বললেন এটা আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছে তাদের শৈথিল্যতা এবং গোয়েন্দা ব্যর্থতার প্রমাণ করে একের পর এক খুনের ঘটনাগুলি। আমি অপরাধ বিশেষজ্ঞদের সাথে কথা বললাম, তারা একই কথা বললেন। বিষয়টি হচ্ছে যে 23 সন্ত্রাসীর জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেটা 2001 সালে। বেলা কিন্তু অনেক গড়িয়েছে। এর মধ্যে আরও অনেক সন্ত্রাসীর নাম আন্ডারওয়ার্ল্ডে যোগ হয়েছে। যেমন জিসান নামে এক সন্ত্রাসী ঢাকা শহরে খুব আলোচিত, শাহাদাত নামে এক সন্ত্রাসী খুব আলোচিত, বা তাদের নামে কিন্তু পুরস্কার ঘোষণা নাই। এরাও আন্ডারওয়ার্ল্ডের মেকানিজম কলকাঠি নাড়ে। এই অবস্থায় যেটা হয়েছে যে এই যে প্রেক্ষাপটে চলছে খুনোখুনি, পাল্টাখুনি, দুষাদুষি, যেমন এই ঘটনাতে পিচ্চি হালাল নামে এক সন্ত্রাসীর নাম আছে, সে নাকি খুন করছে কুরবানির পশুর হাট, বসিলার হাট নিয়ে বিরোধের কারণে। কিন্তু এই মামলাতে যাদের নাম জড়ানো হয়েছে কিংবা বলা হয়েছে হেলাল জড়িত, হেলালের সাথে যে বাদল নামে, কিলার বাদল নামে এক সন্ত্রাসীর নাম বলা হচ্ছে, তারা আবার ইন্টারনাল গ্রুপিং আছে। বলা হচ্ছে যে ইমন এবং টিটন পরস্পর আত্মীয় হলেও এই ইমন খুনের পিছনে, টিটন খুনের পিছনে ইমনের হাত রয়েছে। বাট আবার বলা হচ্ছে যে হেলালও জড়িত আছে। সব মিলে একটা জটিলতা। আন্ডারওয়ার্ল্ডে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে, কে কার পক্ষে কার বিপক্ষে। একজন কিলার আব্বাস নামে একজন সন্ত্রাসী আছে এতে কাপফুল এলাকার সিন্ডের সন্ত্রাসী, তার ওয়াইফ বিভিন্ন সময় কোরবানির পশুর হাটে ইজারাদার হয় কচুখাতে। এই কোরবানির হাট কেন্দ্রিকও এই সন্ত্রাসীরা আন্ডারওয়ার্ল্ডের লোকজন তৎপর হয়, ইজারা নেয়, ইজারাদারের পিছনে প্যাট্রোনাইজ করে, হাটের দখল নেয়, নিয়ন্ত্রণ নেয়। সব মিলে আন্ডারওয়ার্ল্ডের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এইটা একটা অ্যালার্মিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য খুবই উদ্বেগজনক। এইটাকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন কিংবা পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, যদি এখনই নজরদারি এবং অভিযান জোরদার না করা হয়, প্রযুক্তি ব্যবহার এবং সোর্স নেটওয়ার্ক যদি জোরদার না করে তাদেরকে দমানো না যায়, সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য। বাংলাদেশের সিরামিক শিল্প গত 15 বছরে 40% থেকে নেমে এর আমদানি 15% চলে এসেছে। অর্থাৎ দেশীয় যে শিল্প, এই শিল্প বেশিরভাগ সিরামিক শিল্প তৈরি করছে, সিরামিকের যে প্রোডাক্টগুলো এগুলো তৈরি করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে দেশীয় যে শিল্প, এই শিল্প এখন আরেকটা সমস্যায় পড়েছে।
তার কারণ হচ্ছে যে কারখানাগুলো যে গ্যাসে চলে, এই গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে প্রতিবেদন করেছে আমার সহকর্মী আফরা তাইয়েবা। তাইয়েবা, সিরামিক শিল্প আসলে কি এখন পর্যায়ে দিয়ে যাচ্ছে? যেটা বললেন যে 15 বছর আগে যেটা দেখা গেছিল যে আমাদের পুরোটাই প্রায় মানে একটা বড় অংশ আমদানি নির্ভর ছিল, তো সেটা আমরা কমিয়ে হচ্ছে 15%-এ নামিয়ে এনেছি। তো আমাদের 85%ই চাহিদা এখন হচ্ছে আমরা দেশের যে সিরামিক উৎপাদন হচ্ছে সেখান থেকে মেটাতে পারছি। কিন্তু এখন প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাকশন কস্ট সেটা হচ্ছে 5 বছরের বেশি সময়ে 35% বেড়ে গেছে, কিন্তু সিরামিকের প্রাইস সেটা হচ্ছে 7-8%-এর মতো শুধু বেড়েছে। তো দেখা গেছে যে প্রোডাকশন কস্ট বাড়ছে কিন্তু তাদের প্রাইস তারা বাড়াতে পারছে না। প্লাস ফুয়েল ক্রাইসিসের জন্য দেখা গেছে যে তারা যথেষ্ট পরিমাণে ফুয়েল পাচ্ছে না প্রোডাকশনের ক্ষেত্রে। এটার জন্য দেখা যাচ্ছে তাদের যে ফুল ক্যাপাসিটি যেটা আছে সেটা তারা হচ্ছে ইউটিলাইজ করতে পারছে না। আচ্ছা, একটা একটা করে আসি। হ্যাঁ, মানে কি কি তৈরি হয় আসলে বাংলাদেশে এখন, কি কি তৈরি করছে মূলত? মানে সিরামিক তো একটা মানে বড় থিম। হ্যাঁ, মানে কি কি তৈরি করছে বাংলাদেশে? এখানে হচ্ছে স্যানিটারি ওয়্যার আছে, তারপর টাইলস আছে, কিচেন ওয়্যার যেটা আমরা যেটা বলি হচ্ছে সিরামিকের যে থালা বাসন ইউজ করি সেই সাইডটাও আছে। তো এর মধ্যে যেটা দেখা গেছে যে টাইলস আমাদের দেশে খুব বড় একটা সাইজের হলেও রপ্তানির ক্ষেত্রে সেটা আবার পিছিয়ে আছে। কিন্তু নতুন করে যেটা দেখা যাচ্ছে যে স্যানিটারি ওয়্যার কিছু অল্প পরিমাণে হলেও আস্তে আস্তে গ্রো করছে রপ্তানির ক্ষেত্রে। কিন্তু রপ্তানির ক্ষেত্রে বড় একটা ব্যাপার যেখানে হচ্ছে যে 10 সালে যেটা হচ্ছে $35 মিলিয়ন মতো ছিল রপ্তানি, সেটা মাঝখানে 15-16 দিকে দেখা গেছিল যে $65 মিলিয়ন পর্যন্ত উঠেছিল। কিন্তু এই 15 বছরের ব্যবধানে আবার সেটা নেমে প্রায় 30-32-এ নেমে এসেছে রপ্তানি 24-25 সালে এসে। তো দেখা গেছে যে 15 বছরে সেভাবে গ্রো করতে পারেনি রপ্তানিতে। আচ্ছা, এটার যেহেতু একটা শিল্প এবং শিল্পটা গ্রো করছে, মোটামুটি গত 15 বছরে গ্রো করেছে, এর মার্কেট সাইজটা কেমন দেখলে? এটা হচ্ছে 10,000 কোটি টাকারও বেশি মার্কেট সাইজটা। মার্কেট সাইজ হচ্ছে এই কয় বছরে ডবল হয়েছে, কিন্তু আর কি রপ্তানি সেভাবে বাড়ানো যায়নি। তো যেটা বলছিলেন যে মানে শিল্পটা বাড়ছিল কিন্তু এখন উৎপাদন ফুল ক্যাপাসিটিতে চলছে না, অর্থাৎ কারখানায় ক্যাপাসিটি আছে তৈরি করার কিন্তু পারছে না। মনে করেন যে তারা ফুয়েল পাচ্ছে না দেখে যতটার ক্যাপাসিটি, ওইভাবে যেহেতু তারা উৎপাদন করতে পারছে না, তো তাই জন্য অর্ডারের ক্ষেত্রেও তারা পিছিয়ে যাচ্ছে। তো সেভাবে ওরা কাজে লাগাতে পারছে না। এখন যেহেতু কাজে লাগাতে পারছে না, সুতরাং মানে সরকার কি ভূমিকা পালন করতে পারে বলে মানে আপনি মনে করেন, বা বিশ্লেষকরা কি বলছে? এলসি প্রক্রিয়ায় ঝামেলা হচ্ছে। ঝামেলাটা কি? এলসি খুলতে পারছে না। তো কেন? ডলার ক্রাইসিস তো নাই, তাহলে এলসি খুলতে পারবে না কেন? পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না দেখে 75টার মধ্যে মানে 55টার মধ্যে 10টা কারখানা বন্ধ হয়ে গেছে, মানে টোটাল 75টা, কিন্তু সার্টিফাইড মানে অ্যাসোসিয়েশনের মেম্বার 55টা। তো এই 55টার মধ্যেই 10টা বন্ধ হয়ে গেছে। আফরা, একটা জিনিস মানে এখন এই ব্যবসায়ীরা আসলে কি চাচ্ছে, মানে কি সমস্যা তুলে ধরছে এবং তারা কি চায়? তারা চাচ্ছে যে যেন সাশ্রয়ী মূল্যে হচ্ছে তারা গ্যাসটা পেতে পারে। তারপর হচ্ছে নীতি নির্ধারণী যে ব্যাপারগুলো থাকে, সরকার যদি নীতিমালায় কিছু চেঞ্জ আনে তাহলে তারা মনে করে যে ভালো হবে। এছাড়াও কিছুদিন আগে ডলার ক্রাইসিসের জন্য তারা এলসি খোলার ক্ষেত্রে যে প্রবলেম ফেস করেছে, তো এরকম ধরনের প্রবলেম যদি তারা ফেস না করে তাহলে তারা মনে করে যে আরেকটু বেটার হবে তাদের জন্য। ধন্যবাদ আফরা।